হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 10 পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো প্রাচীন গ্রিসে যে কোনো দুজন বিখ্যাত দার্শনিকের নাম। প্রাচীন গ্রিসের দুজন দার্শনিক হচ্ছে প্লেটো আর হচ্ছে অ্যারিস্টটল। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের লেখা দুটি গ্রন্থের নাম করো। এই গ্রন্থটা তোমরা সবাই জানো, পলিটিক্স। আর একটা কি আছে, এথিক্স। এথিক্স কার লেখা? পরীক্ষায় আসতে পারে, তখন লিখতে হবে অ্যারিস্টটলের লেখা। প্লেটোর দুটি গ্রন্থ, প্লেটোর একটা গ্রন্থ রিপাবলিক, এটা প্রত্যেকের জানা। আরেকটা আছে লজ, ল বর্গীজ লজ। পরের প্রশ্ন, প্লেটো অ্যারিস্টটলের আগে গ্রিক পণ্ডিতদের কি বলা হতো? প্লেটো অ্যারিস্টটলের আগে গ্রিক পণ্ডিতদের বলা হতো সফিস্ট। পরের প্রশ্ন দেখো, প্রাচীন গ্রিসে দুটি নগর রাষ্ট্রের নাম করো। এথেন্স আর হচ্ছে স্পার্টা। পরের প্রশ্ন আছে, রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে কোথায়? প্রাচীন গ্রিসে রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে। পরের প্রশ্ন, রাষ্ট্র ব্যক্তির পূর্ববর্তী, কে বলেছে এটা? এটা বলেছে অ্যারিস্টটল। পরের প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্লেটোর ন্যায় বিচার বলতে কী বোঝো? সমাজে বলছে যখন সমাজস্থ বিভিন্ন শ্রেণীর মানুষ, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ যখন নিজ নিজ শ্রেণীগত কর্মে নিযুক্ত থাকে, নিজের শ্রেণীগত অবস্থানকে অকুণ্ঠ চিত্তে মেনে নেয় এবং কখনোই অন্য শ্রেণীর কাজকর্মে হস্তক্ষেপ করে না, তখনই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, রাষ্ট্রকে একটি স্বাভাবিক প্রতিষ্ঠান বলেছেন কে? অ্যারিস্টটল। দুজন সফিস্ট দার্শনিকের নাম, দুজন সফিস্ট দার্শনিকের নাম দেখো, পোটাগোরাস আর থেসিমেকাস। থেসিমেকাস বা এটা ফ্রাসিমেকাসও হবে। ফ্রাসিমেকাস একজনের নাম, থেসিমেকাসও একজনের নাম, ঠিক আছে? তিনজনের নাম বলে দিলাম। প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি ছিল? প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল একাডেমি। অ্যারিস্টটলের মতে সর্বোত্তম শাসন ব্যবস্থা কোনটি? এটা কোনটি হবে? কোনটি? পলিটি হচ্ছে সর্বোত্তম শাসন ব্যবস্থা। দুজন স্টোইক রাষ্ট্র দার্শনিকের নাম, একজনের নাম জেনো আর একজনের নাম হচ্ছে ক্লিসিপ্লাস। প্লেটো কোন শ্রেণীর জন্য সাম্যবাদ প্রতিষ্ঠার কথা বলেছিলেন? অভিভাবক বা শাসক শ্রেণীর জন্য। প্লেটো কোন শ্রেণীর জন্য পরিবার ব্যবস্থা উচ্ছেদের কথা বলেছিলেন? শাসক শ্রেণীর জন্য। প্লেটো আদর্শ রাষ্ট্রে কয় শ্রেণীর মানুষ থাকবে এবং কি কি? 3 শ্রেণীর, অভিভাবক বা শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী আর উৎপাদক শ্রেণী। তারপরে প্লেটো কোন শ্রেণীকে মিথাচারের গুণান্বিত হওয়ার কথা বলেছেন? উৎপাদক শ্রেণীকে। দার্শনিক রাজা ধারণাটি কার? প্লেটোর ধারণা। পরের প্রশ্ন, প্লেটো কোন শ্রেণীর জন্য আদর্শ শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন? শাসক শ্রেণীর জন্য। তারপরের প্রশ্ন, অ্যারিস্টটল কয় প্রকার বিশুদ্ধ শাসন ব্যবস্থার কথা বলেছেন ও কি কি? 3 প্রকার, রাজতন্ত্র, অভিজাততন্ত্র আর নিয়মতন্ত্র অর্থাৎ পলিটি। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, অ্যারিস্টটল কত প্রকারের বিকৃত শাসন ব্যবস্থার কথা বলেছেন? 3 প্রকারের, স্বৈরতন্ত্র, ধনতান্ত্রিক এবং গণতন্ত্র। পরের প্রশ্ন আছে, পলিবিয়াসের জন্মস্থান কোথায়? পলিবিয়াসের জন্মস্থান গ্রিসে। পলিবিয়াসের বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অফ রোম। সিসেরো কোথাকার রাষ্ট্র চিন্তাবিদ ছিলেন? সিসেরো রোমের রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন। সিসেরোর লেখা দুখানি বইয়ের নাম, দি রিপাবলিক আর হচ্ছে দি লেজিবিয়াস। তারপরে প্রশ্ন, মিশ্র শাসন ব্যবস্থার কথা কে প্রথম বলেছিলেন? পলিবিয়াস। নিয়ন্ত্রিত ও ভারসাম্য নীতিটি কে প্রথম উচ্চারণ করেন? পলিবিয়াস। পরের প্রশ্ন আছে, দাস প্রথাকে প্রকৃতির নিয়ম বিরোধী কে বলেছিলেন? সিসেরো বলেছিলেন। 12 টেবিল কি? দেখো, রোমের আইনের 12টি তালিকাকে 12 টেবিল বলা হয়। পরের প্রশ্ন, রোমের রাষ্ট্রচিন্তায় দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রোমের রাষ্ট্রচিন্তায় আইনের ধারণাটি পূর্ণাঙ্গ বিকাশ ঘটে। আর একটা হচ্ছে দেখো, নাগরিকতা সম্পর্কে রোমের ধারণা রাষ্ট্রচিন্তার ইতিহাসে একটি অভিনব সংযোজন। পরের প্রশ্ন, গ্রিক ও রোমান রাষ্ট্রচিন্তার মধ্যে পার্থক্য কী? গ্রিক ও রোমান রাষ্ট্রচিন্তার মধ্যে পার্থক্য, গ্রিক রাষ্ট্রচিন্তা আর রোম রাষ্ট্র দর্শন কর্মের। দেখো, গ্রিক
রাষ্ট্রদর্শন চিন্তার, আর রোম রাষ্ট্রদর্শন হচ্ছে কিসের? কর্মের। গ্রিকদের কাছে জ্ঞানই শক্তি, আর রোমদের কাছে কর্মই জ্ঞান ও জীবনী শক্তির উৎস। পরের প্রশ্ন, সর্বজনীন আইন। সর্বজনীন আইন কাকে বলে? সর্বজনীন আইন হলো বিশ্ব সাম্রাজ্য ব্যবস্থা প্রয়োগের অদ্ভুত আইন। রোম সাম্রাজ্য ও রোমের অধীনে প্রদেশগুলিকে একই শাসন সূত্রে আনা, রোমের ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করার বৃহত্তর স্বার্থ গড়ে উঠেছিল এই আইন। পরের প্রশ্ন আছে, প্রাকৃতিক আইন বলতে কী বোঝো? বিশিষ্ট রোমান পণ্ডিত ও আইনজ্ঞ সিসেরো প্রাকৃতিক আইনের ধারণাটি রোমে প্রচার করেছিলেন। প্রাকৃতিক আইন যে মানুষের উপলব্ধির ফল, মানুষের অন্তরেই যে এর স্থান, এই কথাটি প্রচার করেন সিসেরো। এই আইন অপরিবর্তনীয়, অভ্রান্ত ও শাশ্বত। পলিবিয়াস কে ছিলেন? পলিবিয়াস স্টোয়িক দর্শনের অন্যতম প্রবক্তা ছিলেন। জন্মসূত্রে গ্রিক হলেও তিনি রোমান রাষ্ট্রচিন্তার অন্যতম প্রবক্তা। সমকালীন রোমান রাষ্ট্র ও শাসন ব্যবস্থার উপরে তার অভিজ্ঞ মতামত শুধুমাত্র রোমের রাষ্ট্রচিন্তাকে প্রভাবিত করেছিল তাই নয়, পরবর্তীকালে ইউরোপের রাষ্ট্রচিন্তাকে সমৃদ্ধ করেছে। পরের প্রশ্ন, সিসেরোর প্রণীত দুটি গ্রন্থ, দি রিপাবলিক আর লেজিবিয়াস, সিসেরোর প্রণীত গ্রন্থ। মধ্যযুগের কয়েকজন রাষ্ট্রদার্শনিকের নাম: সেন্ট অগাস্টাস, সেন্ট অ্যামব্রোজ, সেন্ট টমাস অ্যাকুইনাস। এনারা ছিলেন। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য কী? মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য চার্চ ও রাষ্ট্রের মতো বিরোধকে কেন্দ্র করে এই যুগে রাষ্ট্র দর্শন আবর্তিত হয়েছিল। পরের প্রশ্ন আছে, মধ্যযুগের সময়কাল উল্লেখ করো। পঞ্চম থেকে পঞ্চদশ এই হাজার বছরকে মধ্যযুগ বলা হয়। তারপর স্কলাস্টিক বাদ কি? ধর্মীয় তত্ত্বের সঙ্গে যুক্ত জ্ঞান বিজ্ঞানের যে সমন্বয় মধ্যযুগে একাদশ শতক থেকে লক্ষ্য করা যায় তা রাষ্ট্রচিন্তার ইতিহাসে স্কলাস্টিক বাদ নামে খ্যাত। রাষ্ট্রচিন্তার বিকাশে মধ্যযুগের একটি অবদান। বর্তমান দিনে ন্যায়নীতি ও আইনগত সাম্যের ধারণা প্রচার করা হয়, তার বীজ নিহিত ছিল মধ্যযুগে। সিটি অফ গড কার লেখা? সেন্ট অগাস্টাইনের লেখা। সিটি অফ গড বা ঈশ্বরের উদ্দেশ্য কী ছিল? ঈশ্বরের শহরের উদ্দেশ্য হলো মানুষের ন্যায় ও সত্যের পথে, মহত্তর জীবনের পথে পরিচালিত করা। সেন্ট টমাস অ্যাকুইনাস এর জন্ম কোথায় এবং কত সালে? ইটালিতে সম্ভ্রান্ত পরিবারে 1227 সালে জন্মগ্রহণ করেছিল। তোমাদের এই 42টা প্রশ্ন আলোচনা করলাম। পরে সময় পেলে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার আগে আলোচনা করব। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পরের সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাও, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো।